ওই যে গাঙ্গুর নদীর গায়ে যেখানে বেহুলা লক্ষিন্দর ভেসে এসেছিল ওইটি হচ্ছে গাঙ্গুর নদী। ওইখানে হচ্ছে মা মনসার মন্দির, হ্যাঁ, যেখানে বাঁ হাতে করে পুষ্প দিয়েছিল। হ্যাঁ, এখানে লোহার বাসঘর ছিল। এখানেই ছিল মনসা মঙ্গল কাব্যের বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। চাঁদ সদাগর প্রতিষ্ঠিত সেই শিবলিঙ্গের পুজো আজও করেন এই গ্রামের মানুষ। এখান থেকেই নদীপথে বাণিজ্য করতেন চাঁদ সদাগর। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের পানাগড়ের কসবাস্থিত চম্পাইনগর বা চম্পকনগরে। এখন আমি দাঁড়িয়ে আছি পানাগড় রেল স্টেশনে। হাওড়া স্টেশন থেকে সকাল 7টার ট্রেনে চেপে আমি চলে আসি পানাগড়ে। এখান থেকে টোটো করে রওনা হই কসবার চম্পকনগরের উদ্দেশ্যে। স্টেশন থেকে চম্পকনগর স্থিত চাঁদ সদাগর প্রতিষ্ঠিত শিব মন্দির অবধি পৌঁছতে সময় লেগেছে প্রায় 40 থেকে 50 মিনিট। স্টেশন থেকে চম্পকনগরী যাবার পথ এবং পারিপার্শ্বিক পরিবেশ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। একটা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ, সবুজ শ্যামলায় ঘেরা চারিপাশ, এক শান্ত অনুভূতি। আর এই সবকিছু উপলব্ধি করতে করতেই আমরা গিয়ে পৌঁছালাম চম্পাইনগরীতে। এই হচ্ছে সেই শিব মন্দির যেখানে মনসা মঙ্গল কাব্যের অন্যতম চরিত্র চাঁদ সদাগর দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন বলে কথিত আছে। আমরা যেদিন এখানে আসি দিনটি ছিল সোমবার। শ্রাবণ মাসের সোমবার হবার সুবাদে এখানে গ্রামীণ মেলা এবং ভগবান শিবের বিশেষ পুজোর ব্যবস্থা ছিল। ভক্তেরা ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে আসেন। সে ভিড়ের জন্যই আমরা আর মন্দিরের ভেতরের শিবলিঙ্গের দর্শন আপনাদের করাতে পারলাম না। তবে এই মন্দির প্রাঙ্গণে 1000 বছর পুরাতন বেশ কয়েকটি সুবিশাল বটবৃক্ষ রয়েছে। অনেকেই মনে করেন এই বটবৃক্ষগুলি চাঁদ সদাগরের সময়কার। আজ এই বৃক্ষেরা যদি কথা বলতে পারত তাহলে হয়তো মনসা মঙ্গল কাব্যের গল্প শোনাতো। তার কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়ে আরেকটি শিবলিঙ্গ, যার নাম বানেশ্বর শিবলিঙ্গ। মন্দিরের ভেতরে যিনি আছেন তার নাম রামেশ্বর শিবলিঙ্গ। বানেশ্বর শিবলিঙ্গটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এর মস্তকের খানিকটা ভাগ নেই। স্থানীয়দের মতে বানেশ্বর শিবলিঙ্গের মুণ্ডচ্ছেদ করে দেওয়া হয়েছিল, আর সেই রক্ত জমেই নাকি তৈরি হয়েছিল একটি পুকুর। সেই থেকে শিবলিঙ্গটি এই অবস্থাতেই আছে। এটা হচ্ছে বানেশ্বর জি, উনি হচ্ছে রামেশ্বর জি। এখানে প্রত্যেকদিনই শ্রাবণ মাসে এই জলটা হয়, আর ফাল্গুন মাসে মেলাটা হয়, চৈত্র মাসে বাবার গাজন হয়। আচ্ছা, এটা কি মুন্ডু কেটে নেওয়া হয়? যেরকম এদের নাকি বলে যে মুন্ডিটা কেটে দিল, কেটার পর ওটা রক্ত, এই পুকুরটা ওটা রক্তের পুকুর হয়েছিল। ওটা শোনা কথা, এগুলো তো এবারে আজকাল ব্যাপার, ওটা বহুত দিন কি মনসা মন্দিরগুলোকে কাজ হবে? হ্যাঁ, চাঁদ সদাগর মনসা মন্দির আছে, ক্যানেলটা আছে, ক্যানেলটার ওপারে মনসা মন্দির রয়েছে। আরও কিছুটা এগিয়ে গেলেই দর্শন মেলে সেই স্থানের যেখানে চাঁদ সদাগর প্রথমবার দেবী মনসাকে বাঁ হাতে পুজো করেছিলেন। সেই স্মৃতিতে এখানে একটি মনসা মন্দির গড়ে উঠেছে। লোকগাথা অনুযায়ী এখানেই প্রথম চাঁদ সদাগর দেবী মনসাকে ফুল নিবেদন করেছিলেন। তখন থেকেই মর্তলোকে দেবী মনসার পুজো প্রচলিত হয় এবং মর্তবাসী দেবী মনসার পূজার্চনা শুরু করেন প্রতি শ্রাবণ মাসে। শুনুন এই স্থানের পুরোহিত গোটা কাহিনী নিয়ে কি বললেন। চম্পাইনগর কসবা, এখানে চাঁদ সদাগর বাবা বাণিজ্য করতে এসে এখানে চাঁদ সদাগর চম্পাইনগর কসবায় বাবা শিবকে প্রতিষ্ঠা করে। তারপরে মনসা মন্দির মা মনসাকেও এখানে প্রতিষ্ঠা করে। হ্যাঁ, এটি হচ্ছে চাঁদ সদাগরের নিজের হাতে প্রতিষ্ঠিত মন্দির। চাঁদ সদাগর ওই যে গাঙ্গুর নদীর গায়ে যেখানে বেহুলা লক্ষিন্দর ভেসে এসেছিল ওইটি হচ্ছে গাঙ্গুর নদী। ওইখানে হচ্ছে মা মনসার মন্দির, হ্যাঁ, যেখানে বাঁ হাতে করে পুষ্প দিয়েছিল।
ওটি হচ্ছে সাঁতালি পর্বত, যেখানে লোহার বাসর ঘর হয়েছিল, বুঝলেন তো? হ্যাঁ, ওইটি হচ্ছে সাঁতালি পর্বত, লোহার বাসর ঘর ছিল, বেহুলা লক্ষিন্দরকে বাসর ঘর তৈরি করে দিয়েছিল সাঁতালি পর্বত। আর এটি চাঁদ সওদাগর মা মনসাকে প্রতিষ্ঠা করে গেছে এখানে। ওটার পেছনে ওটা গাঙ্গুর নদী, আচ্ছা গাঙ্গুর নদীর উপরেই ব্যবসা করতো, যে দামোদরে চাপতো, দামোদর থেকে শ্রীলঙ্কায় ব্যবসায় যেত। আচ্ছা, ওখানে যে মনসা মন্দিরটা হ্যাঁ। উনি প্রতিষ্ঠা করেছেন, ওখানে প্রতিষ্ঠা করে না, ওখানে বাঁ হাতে করে পেছন থেকে পুষ্প ছুঁড়ে দিয়েছিল। প্রথম পুজো যে করেছেন। হ্যাঁ, যখন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে এসেছিল, হুম। মৃত স্বামীকে সব ধন সম্পত্তি ঐশ্বর্য সব ঘুরিয়ে নিয়ে এসেছিল, তো বলেছিল যে হাতে পুজি আমি দেবশুলো পানি, সে হাতে না পুজিব চ্যাং মুড়ি কানি। তো বলে তুই আমাকে পেছন থেকে বাঁ হাতে করে একটা ফুল ছুঁড়ে দে। তো ওইখানে একটা পেছন থেকে বাঁ হাতে করে পুষ্প ছুঁড়ে দিয়েছিল। তার মানে তো পুজো হয়ে গেল। তারপরে এখানে আনন্দ করে প্রতিষ্ঠা করেছিল। এই মনসা মন্দির থেকে খানিকটা উকি দিলেই চোখে পড়ে সাঁওতালি পর্বত। কথিত আছে এই সাঁওতালি পর্বতেই গড়ে তোলা হয়েছিল বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। সেই বাসর ঘর অবধি পৌঁছাতে কোনো রাস্তা যদিও নির্মিত হয়নি। যদি আপনারা সেখানে যেতে চান তাহলে আপনাদেরও জঙ্গলের আঁকা বাঁকা পথ আর কাদা মাটি পেরিয়ে সেই স্থানে পৌঁছতে হবে। কালের বিবর্তনের সাথে বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘর আজ মাটির তলায় চাপা পড়ে গেছে বলেই স্থানীয়দের মতামত। এখানেই নাকি গড়ে তোলা হয়েছিল বেহুলা লক্ষিন্দরের সেই লোহার বাসর ঘর, যার ভেতরে ঢুকে লক্ষিন্দরকে কাল সাপ দংশন করেছিল। হাজার হাজার বছর পুরনো সে কাহিনীর সাথে কি আসলেই পশ্চিমবঙ্গের এই চম্পক নগরীর কোনো সংযোগ আছে? এই প্রশ্নের প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যা অবশ্য আজও মেলেনি। তবে লোকমুখে প্রচলিত এবং বিশ্বাস থেকেই যুগের পর যুগ ধরে এই স্থানকেই পবিত্র মনসামঙ্গল কাব্যের সেই চাঁদ বেহুলা ও লক্ষিন্দরের কাহিনীর কেন্দ্র বলে মান্য করা হচ্ছে।